হ্যালো অ্যাগেন গাইজ, সোমাশিস অ্যান্ড আমি আবার চলে এসেছি আমাদের থার্ড ভিডিও। অ্যান্ড ইউরো শুরু হয়ে গেছে, বেশ জমজমাট ওয়েতে শুরু হয়েছে। প্রত্যেকটা ম্যাচেই আমরা মাল্টিপল গোলস দেখতে পেয়েছি। এই ভিডিওতে আমরা কয়েকটা মেজর ম্যাচেসের রিভিউ অ্যানালিসিস দেবো। তো স্টার্টিং এ শুরু করি যেই ম্যাচটা দিয়ে ইউরোর পুরো একটা ভাইব চলে এসেছে, দ্যাট ইজ জার্মানি ভার্সেস স্কটল্যান্ড। ম্যাচটা যতটা অন পেপার বা লাইন আপ দেখে মনে হয়েছিল যে স্কটল্যান্ড কিছু হলে একটু তো ফাইট দেবেই দেবে। ইভেন তো কোনো এক্সপেকটেশন ছিল না, বাট মনে হচ্ছিল স্কটল্যান্ড একটু তো ফাইট দেবে। বাট 10 মিনিট পরেই বোঝা গেল যে ম্যাচটা কোন দিকে যেতে চলেছে আর স্কটল্যান্ডের কি হাল হতে চলেছে। আমরা জানি স্কোর লাইন কি, 5-1 মধ্যে একটা ডমিনেটিং স্কোর দিয়ে জার্মানি ম্যাচটাকে তুলে নিয়ে গেছে নিজেদের হোম ফ্যান্সের সামনে। তো আমরা অ্যানালিসিসে আসবো। আর আমাদের মেজর ম্যাচ কালকেই আমরা দেখেছি, একটা ভালো দুটো বড় টিমের মধ্যে ম্যাচ ছিল, যেটার মধ্যে থেকে অনেক এক্সপেকটেশন ছিল। মনে হয়েছিল যে অনেকটা টাফ হবে গেমটা, নেক টু নেক হবে ফাইট। বাট अगेन দেখা গেল যে ট্যাকটিক্যালি যদি কোনো টিম সত্যিকারে কোনো রকম ক্রেডিবিলিটি হোল্ড করে, তাহলে সেই টিম চাইলেই অন্য টিমকে হারিয়ে দিয়ে বেশ কমফর্টেবলি হারিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে। তো অ্যান্ড দ্যাট ইজ কাল স্পেন সেটা দেখালো যে তারা এফার্টলেসলি ক্রোয়েশিয়ার মতো একটা ওয়ারিয়ার টাইপ মেন্টালিটি ক্যারি করে আমাদের টিমকে 3-0 দিয়ে জাস্ট ফার্স্ট হাফে 3-0 এন্ড পরের হাফটা জাস্ট তারা প্লে আউট করে দিল, কোনোভাবে টাইম ওয়েস্ট করে দিল। সেটা দেখা গেল। তো কালকে স্পেন আর ক্রোয়েশিয়া ম্যাচটা আমরা অ্যানালিসিস শুরু করবো। অলরাইট দেন। তো ফার্স্টে জার্মানির ম্যাচটায় আসা যাক। হ্যাঁ, জার্মানির ম্যাচটায় তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে জার্মানি যে কিক অফটা করেছিল সেই কিক অফের ফার্স্ট থেকেই জার্মানি একটা কিন্তু ওখান থেকে মুভ তৈরি করার চেষ্টা করেছিল, মানে 4-5 জন প্লেয়ারকে একেবারে সামনের দিকে ঠেলে দিয়ে এবং সেখান থেকে একবারে কিক অফ থেকে একটা গোল তুলে নেওয়ার চেষ্টা করেছিল। এটা খুব একটা ইন্টারেস্টিং সেট আপ করেছিল জার্মানি। এটা যারা ম্যাচটা দেখেছো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছে এবং সেখান থেকে ম্যাচটার একটা মুড সেট হয়ে গেছিল। এবং সেই যে মুডটা সেট হলো এবং সেখান থেকে 90 মিনিট যখন শেষ বাঁশি বাজলো, সেখান থেকে স্কটল্যান্ডের কোনো রেসপাইট ছিল না। কনস্ট্যান্ট মিনিট আফটার মিনিট জার্মানি একটার পর একটা অ্যাটাক তুলে এনেছে। এবং আমি একটা কথা বলবো, জার্মানি যে সেট আপটা নিয়ে খেলছিল, মানে উইথ দ্য বল যে সেট আপটা নিয়ে খেলছিল, সেটাতে পেপ গার্ডিওলার একটা বড় ইনফ্লুয়েন্স আমি লক্ষ্য করেছি। কি ইনফ্লুয়েন্স? সেটা হলো পেছনে দুজন সেন্টার ব্যাক অ্যাজ ইউজুয়াল থাকছে, দুজন ফুল ব্যাক অনেকটা ওভারল্যাপ করে সামনে এগিয়ে যাচ্ছে, এবং দুজন সেন্টার ব্যাকের সামনে দুজন মিডফিল্ডার ডাবল পিভট হিসেবে থাকছে। এবং যেটা আমরা পেপ গার্ডিওলাকে ম্যান সিটির হয়ে এই সিজনে করতে দেখেছি, দুজন নাম্বার 10-এর ইউজ করতে। সেটা জার্মানিও গতকাল করেছে, সেটা ফ্লোরিয়ান রিডস এবং জামাল মুসিয়ালা, দুজন নাম্বার 10। এবং জোন 14 যে কথাটাকে বলা হয়, তোমরা যদি জোন 14 কি জিনিস সেটা ফুটবলে না জেনে থাকো, আমি একবার জাস্ট বলে দিচ্ছি যে পেনাল্টি বক্সের সামনের যে অংশটুকু সেই অংশটাকে বলা হয় জোন 14। এবং জোন 14 এই জায়গাটার প্রয়োগ রিসেন্ট হিস্ট্রিতে ফুটবলে একটু কমে গেছিল, কিন্তু জার্মানির তোমরা যদি গোলগুলো দেখো, প্রত্যেকটা গোল জার্মানি ক্রিয়েট করেছে জোন 14। তো আর জোন 14-এ খেলে যে ক্লাসিক নাম্বার 10 তারা তো, সে দুজন ক্লাসিক নাম্বার 10 কে ইউজ করে কিভাবে জার্মানি গোলগুলো তুলেছে সেগুলো এবং আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং হলো, এইরকম আল্ট্রা অ্যাগ্রেসিভ খেলার জন্য খেলার টেম্পো ধরে রাখা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা ধরে রেখেছিল টনি ক্রুস। নিজেকে পিছন দিকে নামিয়ে এনে এবং সেখান থেকে যে ফার্স্ট গোলটাই যে করেছিল টনি ক্রুস টু কিমিচ, একটা অসাধারণ মানে লং বল, এবং সেখান থেকে কিমিচের থেকে বলটা গেল হচ্ছে ফ্লোরিয়ান রিডস এর কাছে, এবং রিডস ফার্স্ট গোল ইউরোপে। আপ টু ইউ সো। খেলা যদি তুই দেখে থাকিস তাহলে তুই বুঝতে পারবি যে টনি ক্রুস সবসময় টা আর রুডিগার এদের দুজনের সাথে সেম লাইনে ছিল। ওর মনেই হচ্ছিল না মোস্ট অফ দ্য টাইম যে টনি একদম। ক্রুস একটা মিডফিল্ডার, মনে হচ্ছিল সে সেন্টার ব্যাক। এন্ড বারবার দেখা যাচ্ছিল যে প্রত্যেকটা অ্যাটাক শুরুই হচ্ছিল টনি ক্রুসের পা দিয়ে। আমরা যদি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কাই হ্যাভার্টস এর সেকেন্ড স্ট্রাইকিং পজিশন এত ব্রিলিয়েন্ট। আমার মনে হয় এই টাইমে রাইট নাও ওয়ার্ল্ড ফুটবলে কাই হাভার্টস মতো সেকেন্ড স্ট্রাইকার আর কোনো টিমে নেই। যেভাবে সে ডিফেন্স অ্যাট্রাক্ট করে মুসিয়ালা আর ওয়েটস এর জন্য স্পেস খুলে দিচ্ছে। গুন্ডোগান, সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস দেখার মতো, সেটা হচ্ছে গুন্ডোগান যখনই যখনই কাই হাভার্টস নিজের পজিশন থেকে সরে যাচ্ছে, গুন্ডোগান ইজ ইমিডিয়েটলি দেয়ার। এইরকম যে
ট্যাঙ্কের মধ্যে এতটা গ্যাস, এতটা যে দাপট দিয়ে দৌড়ে গিয়ে ইমিডিয়েটলি জায়গা ফিল করা, এটা সিরিয়াসলি জার্মানি ইজ লুকিং ভেরি ভেরি ডেঞ্জারাস। অ্যান্ড জার্মানি যদি নিজের চান্সেস বেরি করা শুরু করে, আই থিঙ্ক জার্মানি আর ফেভারিটস টু উইন দিস। আমার তো তাই মনে হয়। একদমই। এবং অ্যানালিসিস প্লেন অ্যান্ড সিম্পল জার্মানির এইখানে কি, টনি ক্রুজ বল দেওয়া শুরু করবে, মুসিয়ালা বা গুন্ডোগান বল ক্যারি করবে, অ্যান্ড দেয়ার উইয়ার্ডস অ্যান্ড হ্যাভার্স যারা কিনা বক্সের মধ্যে হ্যাভাক ক্রিয়েট করার জন্য রেডি অলরেডি। হ্যাভার্টস অ্যান্ড গুন্ডোগান এরা উইদিন দ্য লাইন একটা খুব বারবার রান মারছিল, যে রানগুলোর জন্য জায়গা খুলে যাচ্ছিল রিডস এবং মুসিয়ালা যারা খুব স্কিলফুল অবভিয়াসলি প্লেয়ার তাদের জন্য। ডিফেন্স এবং এদের ডিফেন্সকে টেনে নিয়ে যাচ্ছিল। এবং স্কিলফুল প্লেয়ারদের অবশ্যই স্পেস লাগে, যে এবং তাদের জন্য স্পেসটা ক্রিয়েট করে দিচ্ছিল গুন্ডোগান অ্যান্ড হ্যাভার্টস। এবং হ্যাভার্টস। বারবার এরম ভাবে স্কটল্যান্ডের ডিফেন্সকে খুলে দিচ্ছিল তারা। এবং স্কটল্যান্ড শুধু মানে যে মানে তারা যে কোয়ালিটির দিক থেকে জার্মানির দিক থেকে ইনফিরিয়ার ছিল তা না, জার্মানি স্ট্র্যাটেজিক্যালিও স্কটল্যান্ডকে না, একেবারে চেকমেট আমার করে দিয়েছে। এবং আমার মনে হয় এটা যদি স্কোর লাইন থেকে কেউ মনে করে 2014 জার্মানি আর 2024 জার্মানি সেম, সেটা একদমই না। যারা ট্যাকটিক্যালি বুঝতে পারবে ব্যাপারটা তারা সবাই জানে, যারা দেখতে পাবে যে এই জার্মানির মধ্যে কিছুটা হলে রিয়াল মাদ্রিদের ছাপ আমরা দেখতে পাচ্ছি, যে তারা অ্যাটাক শুরু করছে পেছন থেকে, যেখানে বল ক্যারিয়ার একজন নিয়ে যাচ্ছে, এন্ড দেন ফ্ল্যাঙ্ক রিয়েল থেকে না, বাট মাদ্রিদ এবং ম্যান সিটিরও একটা প্রভাব রয়েছে। এবং যে যে অবভিয়াসলি মানে অবভিয়াসলি পেপ গার্ডিওলার যেটা বললাম, দুজন নাম্বার টেনের ইউজ করা আছে, এবং সেটা জার্মানির মধ্যে দেখতে পেয়েছি। এবং একদম। এবং এই জার্মানি আমার মনে হয় বেশ মানে খুব খুব কোয়ালিটি ফুটবল খেলবে। নট অনলি যে তারা জার্মানি যেটা ফিজিক্যাল ফুটবলের জন্য বিখ্যাত সেটা নয়, তারা খুব মানে যে পাসিং ফুটবল এবং যে একটা ডিফেন্স যেটা পাস, একটা খুব একটা কুইক মুভমেন্ট, এগুলো জার্মানির খেলার মধ্যে এবারে আমরা দেখতে পাবো। আর এবং সবচেয়ে যে বড় কথা, ম্যাচ শেষে যদি রিভিউ দেখিস, অ্যান্ডি রবার্টসন নিজেই বলেছে যে আমাদের আর করার কিচ্ছু ছিল না, আমরা যখনই এগোচ্ছি তখনই গোটা টিম সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে, যখন আমরা পেছাচ্ছি তখন ওরা আবার এগিয়ে আসছে। তো এভরি টাইম যখনই স্কটল্যান্ড কিছু করতে চেয়েছে, জার্মানির প্লেয়াররা ওয়ান আপ করে দিয়েছে, গ্যাং আপ করে দিয়েছে একটা দুটো প্লেয়ারের মধ্যে, সেই 3 on 1 বারবার বা 4 on 1 ওভারলোড ক্রিয়েট থাকে। করছিল, একদম বারবার একদম। একটা সাইডে ওভারলোড ক্রিয়েট করছিল, মানে সেটা অবভিয়াসলি স্কটল্যান্ডের কিছু করারই ছিল না। এবং স্কটল্যান্ডকে এইরকম পুরো ভাবে চোখ করে দেওয়া হয়। তো আসা যাক, তারপরে একটা অতটা মাউথ ওয়াটারিং ক্লাস না হলেও একটা, তো একটা দুটো দল ম্যাচ ছিল, সুইজারল্যান্ড এবং হাঙ্গেরি। তো ম্যাচটা নিয়ে আমার অতটা এক্সপেকটেশন ছিল না, কিন্তু এই ম্যাচটাও যথেষ্ট হাই স্কোরিং ম্যাচ হয়েছে। এবং সুইজারল্যান্ড প্রথমেই 2-0 এগিয়ে যায়, এবং তারপরে হাঙ্গেরি আহ, একটা গোল শোধ দেয় এবং 2-1 হয়। এবং সেখান থেকে হাঙ্গেরি আবার চেষ্টা করে, এবং হাঙ্গেরি বারবার ক্রস তুলে খেলছিল কারণ সেন্ট্রাল পেনিট্রেশন করতে পারছিল না। এবং সুইজারল্যান্ড বারবার চেষ্টা করছিল কাউন্টার অ্যাটাকে খেলতে, কারণ সুইজারল্যান্ডের আপ ফ্রন্টে পেসটা খুব ভালো ছিল। এবং শেষ ডাইং মোমেন্টসে সুইজারল্যান্ড আবার একটা গোল দিয়ে 3-1 জিতে ম্যাচটাকে সেখানে কিল অফ করে। তো এরপরে আমার আসা যাক। এক্সপেকটেশন ছিল না হাঙ্গারির থেকে, তো সুইজারল্যান্ডের উইন আহ, অবভিয়াসলি। এবং এরপরে আসা যাক নেক্সট, যেটা যেটা দুটো মানে বিগ টিমের যেটা ক্লাস ছিল, স্পেন এবং ক্রোয়েশিয়া। ওহো, আপ টু ইউ। কাল স্পেনের একদম নতুন নতুন একটা চেহারা দেখলাম, লুই ডে ফুয়েন্টের আন্ডারে। আমার মনে এবং হয় এই সৌমত, স্পেন। তুই হ্যাঁ। যেটা বললি যে এই জার্মানি 2014 জার্মানি নয়, আমি স্পেনের হয়েও বলবো এই স্পেন কিন্তু 2010 বা 2012 স্পেন নয়। এই স্পেন একেবারে অন্য স্পেন। এই স্পেন হ্যাঁ, ব্যাক পাস করে না, সাইড পাস করে না, এই স্পেন ভেরি কুইক ইন ট্রানজিশন। এই স্পেন সবচেয়ে বড় কথা প্রেসের থেকেও বেশি কাউন্টার প্রেস করে, দ্যাট ইজ যদি বল তারা হারিয়ে ফেলে, তারা ইমিডিয়েটলি বল নেওয়ার জন্য প্রেস করে, যেটা কিনা এর আগে আমরা কোনো স্পেনকে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, এই স্পেন ডিফেন্সিভলি অনেকটাই স্ট্রাকচারালি বেটার দেন দ্য প্রিভিয়াস ফিউ ইয়ার্স এর স্পেন। এন্ড অবভিয়াসলি কালকে সেটা স্ট্যাটিস্টিক্স দেখেই বোঝা যাচ্ছে যে কালকে বল পজিশনে স্পেন ওয়াজ দ্য সেকেন্ড বেস্ট টিম। স্পেনের জাস্ট ফর্টি এটা সেভেন মানে পার্সেন্ট খুবই রেয়ার একটা পজিশন। জিনিস যে স্পেনের বল পজিশন কম দেখা, এবং মানে অবভিয়াসলি ক্রোয়েশিয়া বল পজিশন এবং পাস খেলা দুটোতেই এগিয়ে ছিল, কিন্তু এবং স্পেন বারবার মানে কাউন্টারে এবং ট্রানজিশনে ক্রোয়েশিয়াকে মানে খুবই বিধ্বস্ত করে দিচ্ছিল। এবং আমি একটা ক্রোয়েশিয়ার আমি একটা ওপিনিয়ন দিতে চাই, যেটা হয়তো ট্র্যাডিশনাল স্প্যানিশ ফ্যান্সরা বা বার্সেলোনা ফ্যান্সরা পছন্দ করবে না। স্পেন ফাইনালি রিয়েলাইজ করেছে যে 2024 সালে কাউন্টার অ্যাটাকিং ফুটবলের ভ্যালু অনেকটাই বেড়ে গেছে। হতেই পারে, কারণ
স্পেনকে, যারা স্পেনের রিসেন্ট লাস্ট 3-4টে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দেখেছে, তারা জানে স্পেন কতটা মানে ব্যাক পাস এবং সাইড পাস করতো, এবং মানে একদম। আমরা 800-900টা মরক্কোর পাস এগেইনস্টই খেলতো। ম্যাচ, ভাই মরক্কোর ম্যাচটা মনে কর 2008 2022 তে কত একদমই। বেশি পার্সেন্ট বল পজিশন ছিল, দেন একটা একটা শট অন টার্গেট ছিল, তারপরে পেনাল্টিতে গিয়ে হেরে গেল। তো अगेन ফুটবলের কনসেপ্ট চেঞ্জ হয়েছে আর এন্ড স্পেন স্পেনের ফাইনালি একসেপ্ট করেছে। স্পেনের স্পেনের খেলার হয়ে বলতেই হবে লামিন ইয়ামালের কথা, এবং মাত্র অবভিয়াসলি 16 বছর বয়স, এবং কালকে ড্যানি, এবং ওটা একটা খুব সুন্দর মোমেন্ট ছিল, একজন বার্সেলোনা প্লেয়ার, একজন রিয়াল মাদ্রিদ লেজেন্ড ড্যানি কারবাহালকে ক্রস দিচ্ছে এবং ড্যানি কারবাহাল ফিনিশ করছে, তো এবং একসাথে তারপরে সেলিব্রেট করছে, এটা একটা মানে সত্যি দারুণ মোমেন্ট ছিল। ভাই কারবাহাল আর গোল দিচ্ছে, কি হচ্ছে, কি মনে হয় গোল্ডেন বুট কি কারবাহাল নিয়ে যাবে? ইউসিএল ফাইনালে কারবাহাল গোল, দেন ইউরো ওপেনারে কারবাহাল গোল। একটা এবং ফান ফ্যাক্ট, আর একটা ফান ফ্যাক্ট বলি, কালকে কারবাহাল আর লামিন ইয়ামাল, যাদের দুজনের মধ্যে 16 বছরের বয়সের ডিফারেন্স, তারা দুজনেই কাল ইউরো ডেবিউ করেছে। কারবাহাল হ্যাঁ, দুখানা ওয়ার্ল্ড কাপ খেলেছে, কিন্তু কারবাহালের কালকে ইউরো ডেবিউ ছিল। কারণ এও কারবাহাল এর লাস্ট দুটো ইউরোর আগে ইনজিওর্ড হয়ে গেছিল, মানে একদম খুবই 16 আর আনফরচুনেট এটা। 21-এর 16 আর 21-এর ইউরোতে কারবাহাল দুটোতে এনজিও ছিল। তো কালকে কারবাহাল আর ইয়ামাল দুজনেই ভালো ডেবিউ করেছে, একজনের অ্যাসিস্ট একজনের গোল। আর স্পেনের স্কোয়াডটা দেখে যেটা মনে হয়, স্পেনের স্কোয়াডটা মানে ইউথ আর এক্সপিরিয়েন্সের একটা দারুণ ব্যালেন্স একদম আছে, এবং একদম একদম একদম। মানে মোরাটা, কারবাহালের মতন যেমন একটা মানে লিডার আছে, এবং তার সাথে হুম। ইয়ামাল, নাচো আছে, পেড্রি। আমাদের আমাদের রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন নাচো আছে, যে কিনা হ্যাঁ, স্পেনের ব্যাকলাইন সামলাচ্ছে, তো একটা বড় ইনফ্লুয়েন্স আছে অবভিয়াসলি। তার স্পেনকে সাথে আমার খুব পেড্রি, ইমপ্রেসিভ লেগেছে কালকে। ইয়ামাল, এরাও রয়েছে। আর উনাই সিমন কালকে যে পেনাল্টিটা বাঁচিয়েছে, এবং সেটাও খুব মানে একটা খুব ভালো সেনসেশনাল পেনাল্টি। সেভ ছিল, অবভিয়াসলি সেনসেশনাল সেভ ছিল। আমার মনে হয় কালকে ক্রোয়েশিয়ার ব্যাপারে আর বেশি কিছু বলার নেই। ক্রোয়েশিয়া লুকড টায়ার্ড, ক্রোয়েশিয়া ইজ ওল্ড, ক্রোয়েশিয়া প্যানিক করে গেছিল শেষের দিকে, ক্রোয়েশিয়া হালও ছেড়ে দিয়েছিল। ক্রোয়েশিয়ার ম্যাচটা যদি দেখিস, একটা জিনিস দেখতে হবে, ক্রোয়েশিয়ার ট্রানজিশনে খুব স্লো ছিল, মানে আহ, মিডফিল্ডে হয়তো একটা বল যে উইন করছে, একটা সেকেন্ড বল উইন করছে, সেখান থেকে যে ট্রানজিশন করছে সেটা মানে খুব টাইম নিচ্ছে, স্পেন বারবার মানে নিজেদের স্ট্রাকচারকে ঠিক করে নিচ্ছিল। আর ক্রোয়েশিয়ার সত্যি কথা বলতে গেলে কি, আক্রমণ ভাগে পেস একদমই নেই আর মানে একদমই নেই আর একদমই নেই। আর সবচেয়ে মানে বড় কথা, ২-৩টে ভালো সুযোগ যেগুলো পেয়েছিল, সেটা এমন একজনের কাছে এসেছিল যে কিনা অত গোল স্কোর করে না, দ্যাট ইজ কোভাচিচ। কোভাচিচের কাছে লাস্ট বলগুলো আসছিল, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল হি কুডন্ট টার্ন দেম ইনটু গোলস। সেটাই বললাম। And তবে হ্যাঁ, স্পেনের একটা জিনিস কালকে আমি দেখলাম, যেটা মেবি মেবি চলো ঠিক আছে, প্রথম প্রথম ম্যাচ, অনেক কিছু এখনো বাকি ডিফেক্ট ঠিক করা। সেটা হচ্ছে স্পেন কাউন্টারে একটু উইক হচ্ছে। বারবার ক্রোয়েশিয়া আমরা দেখছিলাম ফাইনাল থার্ড অব্দি বল নিয়ে যাচ্ছিল। আমার মনে হয় যদি জার্মানি বা ইংল্যান্ড বা পর্তুগাল থাকতো বা ফ্রান্সও যদি থাকতো, তাহলে এই চান্সেস গুলো অ্যাটলিস্ট একটা বা দুটো গোল বের করে আনতোই, না জিতলেও। স্পেন কাউন্টারের এগেনস্টে একটু হলে উইক হয়ে যাচ্ছে, যেটা আমার মনে হয় না পরে গিয়ে যদি বিগ টিমস এর এগেনস্টে এরকম হয়, তাহলে তারা নিজেদের স্কোর লাইন মানে তাহলে লিড হোল্ড করে রাখতে পারবে। বাট अगेन হ্যাঁ, জাস্ট ফার্স্ট এটা ম্যাচ, হয়ে যাক কি এই হলো। জিনিসটা এই জিনিসটা কালকে আমিও লক্ষ্য করেছি যে স্পেন অনেকগুলো শট কনসিড করেছে, মানে হ্যাঁ, অনেকগুলো শট অ্যালাউ করেছে ক্রোয়েশিয়াকে। তো এটা ক্রোয়েশিয়ার মতন টিম করতে পারলে, এবং যদি করে, তো একটা মানে যদি যেগুলো ক্লিনিক্যাল টিম যেমন ফ্রান্স, জার্মানি, এরা কিন্তু এই যদি 10টা শট মারে, অ্যাটলিস্ট দুটো শট তারা মানে একদম একদম। কনভার্ট করবেই। তো এই জিনিসটা স্পেনকে একটু ভাবতে হবে বলে আমার মনে হয়। আর আমার কালকে মনে হয় লাস্ট ম্যাচ ছিল। হ্যাঁ, শিওর। আমার মনে হয় যদি ফুলক্রুগের মতো একটা ওল্ড স্কুল স্ট্রাইকার কালকে ক্রোয়েশিয়ার মতো চান্সেস গুলো পেতো, তাহলে বেরি করে দিত, পুরো বেরি করে দিত। একদম ফুলক্রুগকে নিয়ে জার্মানির ম্যাচে বলা হয়নি, ফুলক্রুগকে দেখে আমার অনেকটা সেই মিরোস্লাভ ক্লোজের কথা মনে রয়েছে, একদম মানে মিরোস্লাভ ফক্স ক্লোজা, বক্স। শুধু শুধু ক্লোজা না, আমার তো মনে হয় সে গার্ড মুলার, থমাস মুলার এরকম টাইপেরই স্ট্রাইকার, একদম বক্সের মধ্যে ঢুকে হ্যাভক ফক্স ইন ক্রিয়েট বক্স করার মতো। যাকে বলে আমরা একদম। মানে। অ্যান্ড ওর গোলগুলো, ওর ওর শটস গুলো এমন নাকি সে গোলকিপারের হাতে তুলে দিচ্ছে বা গোলকিপারের রিচের মধ্যে রাখছে, একদম টপ কর্নার টপ বিন, যাতে শট মানে গোল, নো ননসেন্স স্ট্রাইকার, একদম এরকম স্ট্রাইকার অনেকদিন পর দেখতে পাচ্ছি। তো তারপরে আমাদের ফরমার চ্যাম্পিয়ন ইটালির খেলাটায় আসা যাক, যেটা ফর্মার যে ম্যাচটায়। কোথায়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, হ্যাঁ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইটালির ম্যাচটায় আসা যাক। তো আমাদের ইটালি তো, এবং এই ম্যাচটাতে প্রথমেই একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে, সেটা হলো ইউরোর ফাস্টেস্ট গোল। ফাস্টেস্ট গোল ভাই, আমি ম্যাচ শুরু করতেই গোল, 22 সেকেন্ডে গোল। ওটা ইটালি পুরো আচম্বিত হয়ে গেছিল ওই গোলটা কনসিড এবং করে। এটা একটা ভুল
থ্রোইং থেকে হয়, যেটা আলবেনিয়া খুব সুন্দর কাজে লাগিয়ে গোলটা একদম প্রথমেই তুলে নেয়। কিন্তু তারপরেই মানে ইতালি একেবারে আক্রমণে ঝড় তোলে এবং তারপরের মানে 16 মিনিটের মধ্যেই আবার লিড নিয়ে নেয়। তো আলবেনিয়া এবং তারপরে ইটালির খেলাটা সত্যি কথা বলতে গেলে কি খুবই বোরিং হয়ে যায়, এবং ইটালি মানে কিছু কিছু চান্সেস পায়, সেগুলো তেমন ভাবে নিতেও পারিনি, এবং বারবারই মানে সেই মানে একটা সেরকম কোনো স্ট্রাকচার্ড খেলা আমি ইটালির মধ্যে দেখতে পাইনি লিড নিয়ে নেওয়ার পর থেকে। কিয়েজা প্রচুর সাইড থেকে ক্রসেস তুলেছিল ঠিকই, বাট কেউ ছিল না, স্ক্যামাকা ছিল না, বারেলা ছিল ওইখানে ফিনিশ করার মতো ওগুলো। বাট ঠিক আছে, 3 পয়েন্টস নিয়ে নিয়েছে, আই গেস গ্রুপ আর স্টেজে এরকম আর চলবেই। বাস্টনি ফার্স্ট যে গোলটা করলো সেটা একেবারেই আনমার্ক ছিল, মানে এটা আহ, আলবেনিয়ার ডিফেন্সের ওটা মানে খুবই। ইনএক্সপিরিয়েন্স আর বড় ম্যাচ বড় টিমের যে ব্যাপারটা থাকে, মেটেল না থাকা। আর বারেলা যে শটটা করেছে এটা অসাধারণ গোল, মানে ওটা Always। কোনো টিমের কোনো হ্যাঁ, গোলকিপারই বাঁচাতে পারতো বলে কারো আমার পক্ষে মনে হয় না। সম্ভব ছিল এই গোলটা সেভ করা। আমার মনে হয় তো নিকো বারেলা এই এই ইউরোর একটা স্ট্যান্ড আউট প্লেয়ার হতে পারে যদি ইতালি ভালো করে টিম আহ, ওয়াইজ খেলে। বারেলা অনেকদিন ধরেই মানে ভালো পারফর্ম করছে, এটা ওনার জন্য একটা ব্রেক থ্রু সিজন হতে পারে এই হ্যাঁ, এই ইউরোটা, এবং এরপরে হয়তো মানে প্রিমিয়ার লিগ বা লা লিগা থেকে হয়তো মানে অফার আসতেই পারে এই ইউরোর পরে, তবে আমার যেমন। আমি চাই আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার্স কিয়েজা যেন আগের বারের ফর্মটাও এই ইউরোতে তুলে আনুক। আমি চাই সে সাকসেসফুল হোক এই এই এটাতে কিয়েসা দরকার। আগের বারের ইউরোতে খুবই ভালো ফর্মে ছিল, এবং দেখা যাক এবারের ইউরোতে করেন, এবং ইটালির আক্রমণ ভাগটা অনেকটাই কিয়েসার উপরই ডিপেন্ড করছে। কালকে কিয়েজার সাইড থেকেই মানে রাইট সাইড থেকেই বেশি বেশি ক্রসেস আসছিল। তো আমার মনে হয় ইটালি ওই দিকটাকেই ধরে রাখবে এই সাইডে। তো এই হয়ে গেল আমাদের প্রথম 4টে ম্যাচ ইউরোর। তো তোমরা জানিও আমাদের অ্যানালাইসিস তোমাদের কেমন লাগলো, তোমরা কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও, আর তোমরা জানিও তোমাদেরও খেলা কেমন লাগছে। আহ, তো তোমরা কতটা এনজয় করছো। আর এবারের ইউরোতে কিন্তু খুব গোল হচ্ছে, দেখেছো তো 4 ম্যাচে হ্যাঁ, অলরেডি 16টা গোল হয়ে গেছে। তো মানে কোনো রকম। প্রত্যেকটা টিমই শুধু ক্রোয়েশিয়া বাদে প্রত্যেকটা টিমই মানে গোল দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবং এই মানে এবারের ইউরো কোনো রকম বোরিং, একদমই বোরিং না, একদম পুরো ফুল অন গোলস, এবং খুবই এন্টারটেইনিং হচ্ছে। তোমরাও খেলা দেখো, তো আমাদের ম্যাচ অ্যানালাইসিসও আসতে থাকবে এরকম ভাবেই। থ্যাংক ইউ। And thank you guys everyone. Thank you for watching the video. Subscribe if you like our content. Bye.